নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভূমিরূপ অধ্যায়ের। এটি আজকে তৃতীয় ভিডিওতে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ভূমিরূপ অধ্যায়ের দুটো ভিডিও, একটাতে ভূমিরূপ ফার্স্ট ভিডিওতে আছে ভূমিরূপের এই জেনারেল ডেসক্রিপশন শ্রেণীবিভাগ, আর শ্রেণীবিভাগের যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলোর মধ্যে পর্বত আমাদের আলোচনা করা হয়ে গেছে। যাদের দেখা হয়নি তারা আগের ভিডিও দুটি দেখে নেবেন। এরপর আমরা তৃতীয় ভিডিওতে আজকে আলোচনা করব মালভূমি নিয়ে। ইংরেজিতে মালভূমিকে বলা হয় প্লেটো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করব। মালভূমি কাকে বলে? সংজ্ঞা যদি আমরা দিই, মালভূমি আমরা বলবো তাকেই যেটা মোটামুটি যার উপরিভাগটা ঢেউ খেলানো, অসমতল, সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতা বিশিষ্ট, তাকেই আমরা বলবো মালভূমি। সাধারণ ক্ষেত্রে এর গড় উচ্চতা হয়ে থাকে 300 থেকে 600 মিটারের মধ্যে। এরপর আমরা আলোচনা করব মালভূমির বৈশিষ্ট্য নিয়ে। বৈশিষ্ট্যের মধ্যে আমি 10টা পয়েন্ট করেছি। প্রথম পয়েন্টে যেটা আছে দেখো, প্রথম পয়েন্টে আছে উচ্চতা। তাহলে মালভূমির উচ্চতা কতটা হয়ে থাকে? সাধারণভাবে গড় উচ্চতা হয়ে থাকে 300 থেকে 600 মিটারের মধ্যে। তবে প্রত্যেক জিনিসেরই আমরা জানি যে কিছু এক্সেপশন থাকে। এক্ষেত্রেও কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমি লিখে দিয়েছি। কখনো কখনো 4000 মিটারেরও বেশি হয়ে থাকে, এবং তার জন্য আমরা উচ্চতা অনুযায়ী মালভূমিকে দুটো ভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি উচ্চ মালভূমি, একটাকে বলছি নিম্ন মালভূমি। উচ্চ মালভূমি যার উচ্চতাটা অত্যন্ত বেশি, যেমন এখানে আমরা লিখেছি পামির মালভূমি, তিব্বত মালভূমি, লাদাখ মালভূমি, যার মধ্যে পামির মালভূমির হাইটটা হচ্ছে পৃথিবীতে যত মালভূমি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি। এখানে আমি স্টার দিয়ে লিখে রেখেছি, দেখতে পাবেন যে পৃথিবীর ছাদ বলা হচ্ছে পামির মালভূমিকে। তার কারণ পামির মালভূমির উচ্চতা হচ্ছে 4873 মিটার। এখানে একটা প্রশ্ন আছে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় একটা কারণে। আমরা জানি বাড়ির মধ্যে সবচেয়ে উঁচু স্থান হচ্ছে বাড়ির ছাদ। ঠিক ছাদের সঙ্গে তুলনামূলক আলোচনা করে বা তুলনামূলকভাবে ছাদের সঙ্গে বৈশিষ্ট্যের দিক থেকে যেহেতু এটাও পৃথিবীর যত মালভূমি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থান করছে বলে পামির মালভূমিকেও বলা হচ্ছে পৃথিবীর ছাদ। জাস্ট ছাদের সঙ্গে একটা তুলনা করা হয়েছে। আর কি না, নিম্ন মালভূমি যার উচ্চতাটা মোটামুটি ভাবে কম। তার মধ্যে কি কি রয়েছে? আমাদের ভারতবর্ষের দাক্ষিণাত্যের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, আরব মালভূমি ইত্যাদি। এরপর আমরা দ্বিতীয় পয়েন্টে চলে আসবো। দ্বিতীয় পয়েন্টে কি না, বিস্তার। মালভূমিগুলো সাধারণত সুবিস্তৃত হয়ে থাকে, অর্থাৎ এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। যেমন তিব্বত মালভূমি সবচেয়ে, পৃথিবীর যত মালভূমি রয়েছে তার মধ্যে সবচেয়ে আয়তনের দিক থেকে বৃহৎ মালভূমি, যার আয়তন হচ্ছে প্রায় 45 লক্ষ বর্গ কিলোমিটার। তৃতীয় পয়েন্ট, প্রাচীনত্ব। এই মালভূমিগুলি প্রাচীন এবং নবীন দু ধরনের হয়ে থাকে। প্রাচীন কোনগুলো না, যেগুলো অনেক দিন আগে সৃষ্টি হয়েছে, যেমন দাক্ষিণাত্যের মালভূমি বা সিল্ড মালভূমি, যেগুলো আমরা পরে মালভূমি শ্রেণী বিভাগে পড়বো, সিল্ড মালভূমি, সেগুলোকে আমরা বলছি প্রাচীন মালভূমি। আর নবীন মালভূমি কোনগুলো? যেমন তিব্বত মালভূমি, অর্থাৎ পাহাড় বা পর্বতের মধ্যে যেগুলো পর্বত বেষ্টিত মালভূমি, সেগুলোকে আমরা বলছি নবীন মালভূমি। কেন না, ভঙ্গিল পর্বত, এগুলো নবীন ভঙ্গিল পর্বতের মাঝে অবস্থিত। আমরা জানি নবীন ভঙ্গিল পর্বত বয়সে নবীন, সেজন্য এগুলোর বয়স কম বলে এগুলোকে আমরা নবীন বলেছি। অর্থাৎ প্রাচীনত্বর দিক থেকে প্রাচীন এবং নবীন দু ধরনেরই হয়ে থাকে মালভূমি। চতুর্থ পয়েন্টে আমরা দেখছি ভূমিরূপ। ভূমিরূপ কি রকম হয়ে থাকে? বন্ধুর, ঢেউ খেলানো এবং অসমতল। এখানকার ভূমিরূপটা কখনোই সমতল প্রকৃতির হয় না, বন্ধুর, ঢেউ খেলানো এই ধরনের হয়ে থাকে। অথবা কি রকম হয়ে থাকে? এই রকম। ঠিক আছে। নেক্সট ফিফথ পয়েন্টে ঢাল এবং আকৃতি। ঢাল খুব খাড়া, 80 থেকে 90 ডিগ্রি পর্যন্ত খাড়া ঢাল হয়ে থাকে মালভূমির। আর কি হয়ে থাকে? আকৃতি অনেকটা টেবিলের মতো হয়ে থাকে। আমরা যে পড়তে বসার সময় যে টেবিলের সামনে পড়তে বসি বা স্কুলে যে টেবিল থাকে, এখানে মালভূমিগুলির আকৃতি অনেকটা টেবিলের সঙ্গে, তাই টেবিলের সাথে তুলনা করে এটাকে বলা হচ্ছে যে টেবিল ল্যান্ড। যেহেতু এটা টেবিলের মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হচ্ছে টেবিল ল্যান্ড। 6 পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি
পাহাড় কি না অনেক সময়তে মালভূমির মধ্যে অনেক ছোটখাটো পাহাড় বা টিলা দেখা যায় যেগুলো কঠিন শিলা দ্বারা গঠিত। সাধারণত আমরা এই পাহাড় বা টিলা দেখতে পেয়ে থাকি যেগুলো ক্ষয়প্রাপ্ত মালভূমি অর্থাৎ কোনো একটা উচ্চভূমি ক্ষয়ে ক্ষয়ে মালভূমিতে পরিণত হয়েছে, তার মধ্যে যে কঠিন শিলা যেগুলো রয়েছে সেই কঠিন শিলাগুলো ক্ষয় হতে পারেনি, তাই সেগুলো টিলা বা ছোট পাহাড়ের আকারে থাকে। যেমন এখানে ছোটনাগপুরের পরেশনাথ এরকমই একটা পাহাড়ের উদাহরণ। 7th পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি শিলা। কি ধরনের শিলা দিয়ে গঠিত হয়ে থাকে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে গঠিত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পাললিক শিলাও দেখতে পাই। কোন ক্ষেত্রে পাললিক শিলা দেখতে পাবো? যেগুলো পর্বত বেষ্টিত, তার কারণ এগুলো নবীন ভঙ্গিল পর্বতের মধ্যে অবস্থিত। আর ভঙ্গিল পর্বত কি শিলা দ্বারা গঠিত? সাধারণত ম্যাক্সিমামটাই হচ্ছে ভঙ্গিল পর্বত গঠিত হচ্ছে পাললিক শিলা দ্বারা, কিছু কিছু ক্ষেত্রে রূপান্তরিত শিলা। সেই জন্য যেহেতু বেশিরভাগটা আগ্নেয় এবং রূপান্তরিত, সেই জন্য এই নামটা আগ্নেয় এবং রূপান্তরিত হিসাবে আমি লিখেছি। খনিজ, এখানে প্রচুর খনিজ পাওয়া যায়। কেন খনিজ পাওয়া যাবে? খনিজ পাওয়ার কারণ হচ্ছে এখানে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা থাকছে। আমরা জানি মাটির নিচ থেকে যখন ম্যাগমাটা লাভা রূপে বেরিয়ে আসছে তখন তার মধ্যে প্রচুর খনিজ থাকছে, সেটা আস্তে আস্তে জমাট বাঁধছে এবং সেখান থেকে আমরা খনিজগুলো পেয়ে থাকছি। সেই জন্য মালভূমিকে বলা হয় খনিজের ভান্ডার। মালভূমিকে বলা হচ্ছে খনিজের ভান্ডার। 6 পয়েন্টে লিখছি শিল্প। যেখানে খনিজ পাওয়া যাবে সেই খনিজের খনিগুলোকে কেন্দ্র করে তার পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর শিল্প গড়ে উঠবে, বিভিন্ন ধরনের শিল্প হতে পারে। আর লাস্ট পয়েন্ট আমি লিখেছি জলবিদ্যুৎ উৎপাদন। আমরা জানি মালভূমি সাধারণ ক্ষেত্রে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত, অর্থাৎ কঠিন শিলা দ্বারা গঠিত। উঁচু নিচু ঢেউ খেলানো, এখানে প্রচুর ছোটখাটো ঝর্ণা থাকে এবং সেই ঝর্ণা বা সেই সমস্ত খরস্রোতা নদীতে থেকে আমরা প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করে থাকতে পারি। তাহলে এইগুলোই হলো মালভূমির বৈশিষ্ট্য। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালভূমির শ্রেণী বিভাগ। মালভূমিকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো কি কি, তার মধ্যে সব ভাগগুলো আমাদের সিলেবাসের মধ্যে নেই বা ইম্পর্টেন্টও নয়। যে যে ভাগগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব এবং যেগুলো সম্পর্কে অতটা আসে না বা ইম্পর্টেন্ট নয় সেগুলো জাস্ট আমরা জেনে রাখবো। এরপর আমরা আলোচনা করব মালভূমির শ্রেণী বিভাগ নিয়ে। এখানে বোর্ডের মধ্যে আমি মালভূমির শ্রেণী বিভাগটা করেছি, দেখে তোমাদের ঘাবড়ানোর কিছু নেই, এতগুলো শ্রেণী বিভাগ ইম্পর্টেন্ট নয়। এখানে নীল কালিতে যেগুলো স্টার দেওয়া আছে যে চারটে, সেই চারটে ভাগ হচ্ছে প্রধান ইম্পর্টেন্ট এবং ওই চারটে ভাগ ছাড়াও বাকি ভাগগুলো সম্পর্কে আমরা জাস্ট জেনে রাখবো। তো শ্রেণী বিভাগ পড়ার আগে ওপরে আমি শ্রেণী বিভাগের ভিত্তিটা ভাগ করেছি, যে কিসের ভিত্তিতে আমি মালভূমিকে ভাগ করেছি। তাহলে প্রথম ভিত্তি হচ্ছে ভূগাঠনিক, অর্থাৎ ভূগাঠনিক দিক থেকে যে মালভূমিগুলো সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভূগাঠনিক দিক মানে আমরা বুঝতে পারছি ভূগাঠনিকের মধ্যে কি কি আসছে, আভ্যন্তরীণ যে প্রক্রিয়াগুলো আছে, প্লেট টেকটনিক আসছে বা বহির্জাত যে সমস্ত শক্তিগুলো আছে সেগুলোর দ্বারা ভূগাঠনিক কার্যের ফলে যেগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলোকে মেনলি আমরা এখানে ভাগ করেছি। ভূগাঠনিকের মধ্যে কোন কোন ভাগগুলো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। 1 নাম্বার আছে পর্বত বেষ্টিত, 2 নম্বরে আছে মহাদেশীয়, চ্যুতি এবং তির্যক। 2 নম্বর ভিত্তি হচ্ছে ক্ষয়জাত, অর্থাৎ ক্ষয়ের ফলে যে মালভূমিগুলো সৃষ্টি হয়েছে সেগুলোকে আমরা ভাগ করেছি ক্ষয়জাতর মধ্যে। তার মধ্যে রয়েছে ব্যবচ্ছিন্ন, ক্ষয়প্রাপ্ত এবং সমপ্রায়। আর কি সঞ্চয়জাত, অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে যে মালভূমিগুলো সৃষ্টি হয়েছে, লাভা, মরু এবং তুষার। এবং অন্যান্য গুলোর মধ্যে আমরা আরেকটা ভাগ রেখেছি, সেটাকে আমরা বলছি পাদদেশীয় বা পিডমন্ট মালভূমি। এরপর আমরা ডেসক্রাইব করব বা বড় করে আলোচনা করব। আলোচনাতে ঢোকার আগে প্রথমেই আমরা যেটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 নাম্বার পর্বত বেষ্টিত মালভূমি। নামটার মধ্যেই শোনা যাচ্ছে, দেখো এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারমন্টেন প্লেটো। তাহলে পর্বত বেষ্টিত বলতে কি না, একটা মালভূমি যেটা পাহাড়ের মধ্যখানে অবস্থিত, অর্থাৎ চারদিকে যেটার পাহাড় রয়েছে এবং মাঝখানে কে অবস্থিত, এই যে মাঝখানে এটা হচ্ছে মালভূমি এবং চারদিকে পাহাড় অবস্থিত।
তাহলে এই ধরনের মালভূমিগুলোর প্রধান বৈশিষ্ট্য কি না, এই মালভূমিগুলো অনেক উঁচুতে অবস্থান করে, তার কারণ পাহাড়ের মাঝে যেহেতু। আর এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে না, সাধারণত ভঙ্গিল পর্বতের উৎপত্তির সময় ভঙ্গিল পর্বত ভাঁজ খেয়ে যখন উঠে গেছে, তখন এই ভাঁজের মধ্যবর্তী কিছু কিছু স্থান প্রায় উঁচু নিচু ভাবে ঢেউ খেলানো ভাবে মালভূমির উপর অবস্থান করেছে। সেগুলোকে আমরা বলবো পর্বত বেষ্টিত মালভূমি, যার এক্সাম্পল লাদাখ, তিব্বত, ইরান ইত্যাদি। তাহলে এটা গেল পর্বত বেষ্টিত মালভূমি। দ্বিতীয়ত আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটাকে আমরা বলছি মহাদেশীয় মালভূমি বা সিল্ট মালভূমি। তাহলে মহাদেশীয় বা সিল্ট মালভূমি আমরা কাকে বলবো না, প্রাচীনকালে যখন মহাদেশ সৃষ্টি হয়েছিল তখন কি ছিল, অঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড দুটো ভাগে ভাগ ছিল। তো এই ভাগের মধ্যে আমরা এই আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ডের সময়কালে যে আগ্নেয় শিলা দ্বারা গঠিত যে ভূমিরূপ প্রাচীন কাল থেকে তার ক্ষয় প্রতিরোধ করে এখনো পর্যন্ত একই রকম ভাবে জেগে রয়েছে, সেগুলোকে আমরা বলছি মহাদেশীয় বা সিল্ট মালভূমি। মহাদেশীয় বলা হচ্ছে কারণ একটা মহাদেশের অনেকটা অঞ্চল জুড়ে এই মালভূমিগুলো অবস্থান করছে, সেজন্য এটা নামকরণ করা হয়েছে মহাদেশীয়। আর সিল্ট কেন বলা হচ্ছে না, সিল্ট কথার অর্থ হলো বর্ম। তোমরা এর আগে সিল্ট পড়ে এসছো। তাহলে বর্ম কি কাজ, কি বর্মের কাজ কোনো কিছু থেকে প্রোটেস্ট করা বা প্রতিরোধ করা। তাহলে এখানে এই মালভূমিগুলো প্রাচীন কাল থেকে প্রায় আমরা বলতে পারি পৃথিবীর উৎপত্তি কাল থেকে ক্ষয় কাজকে প্রতিরোধ করে একই রকম ভাবে সেই জায়গাতে রয়েছে, সেজন্য এগুলোকে বলা হচ্ছে সিল্ট। উদাহরণ কি না, 12টি টোটাল সিল্ট অঞ্চল রয়েছে। 12টি সিল্ট অঞ্চলের মধ্যে প্রধান প্রধান যেগুলো দাক্ষিণাত্যের আমাদের ভারতবর্ষে যেটা রয়েছে কানাডীয় সিল্ট, ব্রাজিল সিল্ট, কুমেরু সিল্ট ইত্যাদি। তাহলে এই মালভূমির প্রধান বৈশিষ্ট্য কি না, এটা আগ্নেয় শিলা দ্বারা গঠিত, এটা অতি প্রাচীন, বহু আগে সৃষ্টি হয়েছে। আর কি না, এটা ক্ষয়কে প্রতিরোধ করে প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত একই রকম ভাবে জেগে রয়েছে এবং এটা একটা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। যেমন দাক্ষিণাত্যের মালভূমি আমরা ম্যাপ এঁকে দেখাতেই পারি, ভারতের নিচের দিকটা দক্ষিণ ভারতটা যদি আঁকি তার মধ্যে এই জায়গাটাতে রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে এরকম ভাবে আমরা ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দিতে পারি দাক্ষিণাত্যের মালভূমি। তাহলে এটা গেল মহাদেশীয় বা সিল্ট মালভূমি। এটা অতটা ইম্পর্টেন্ট নয়। চ্যুতি সৃষ্ট মালভূমি, চ্যুতির ফলে যখন যেরকম ভাবে স্তূপ পর্বত সৃষ্টি হচ্ছে সেরকম ভাবে ভূমিরূপের বিস্তীর্ণ অঞ্চল যদি উপরের দিকে উঠে মালভূমির সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলবো চ্যুতি সৃষ্ট মালভূমি। তির্যক মালভূমি, সেই চ্যুতির ফলে যখন তির্যক ভাবে উঠে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি তির্যক মালভূমি। এরপরে আমরা নেক্সট ভাগে চলে আসবো ক্ষয়জাত। ক্ষয়জাতর ফলে কি রয়েছে, প্রথমে রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন কথাটাকে যদি আমরা ভাঙি বিচ্ছিন্ন পাবো। ব্যবচ্ছিন্ন অর্থাৎ কোনো একটা প্রাচীন মালভূমি, ধরো এটা একটা প্রাচীন মালভূমি, মালভূমি একই রকম শিলা দ্বারা গঠিত নয়, কিছু জায়গাতে কঠিন শিলা রয়েছে, কিছু জায়গাতে কোমল শিলা রয়েছে। তাহলে যে সমস্ত জায়গাতে কঠিন শিলা রয়েছে এবং যে সমস্ত জায়গাতে কোমল শিলা রয়েছে সেগুলোকে আমি দাগ দিয়ে দিলাম। এই সেট দেওয়া জায়গাগুলো হচ্ছে কঠিন শিলা এবং বাকিটা হচ্ছে কোমল শিলা। পরবর্তী ক্ষেত্রে আমরা জানি বহির্জাত শক্তির প্রভাবে, নদী হিমবাহ বায়ুর প্রভাবে এখানে ক্ষয় হয়ে থাকে। তো তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের মধ্য দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে নদী এবং তার শাখা প্রশাখাগুলো কি করে, তার শাখা প্রশাখাগুলো কি করে না কোমল শিলাটাকে ক্ষয় করে দেয়। তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো না, একটা মালভূমি যখন নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে আলাদা আলাদা ভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। তোমরা ক্যাডবেরি ডেয়ারি মিল্ক প্রত্যেকেই খেয়েছো। ডেয়ারি মিল্কের ওপরের ভাগটা কিরকম দেখতে হয়, এরকম এরকম, অর্থাৎ কিছুটা কিছুটা উঁচু আর বাকি অঞ্চলগুলো নিচু। এখানে ধরে নাও নিচু অঞ্চলগুলো দিয়ে নদী প্রবাহিত হয়েছে এবং উঁচু অঞ্চলগুলো শক্ত শিলা দ্বারা গঠিত। তাহলে উঁচু অঞ্চল এবং নিচু অঞ্চল সেপারেট হয়েছে কার দ্বারা না নদীর দ্বারা। তাই এইগুলোকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি, নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে বহু দিন ধরে, সেগুলোকে আমরা বলছি ব্যবচ্ছিন্ন মালভূমি। ছবিটা অন্যরকম ভাবেও আঁকতে পারো, এরকম ভাবে ছবিটা আঁকা যেতে পারে। এটা হচ্ছে উঁচু অংশ, এটা হচ্ছে নিচু অংশ, এরকম ভাবে। তাহলে এইগুলো দিয়ে নদী প্রবাহিত হয়েছে আর এগুলো হচ্ছে উঁচু অংশগুলো। তাহলে এর উদাহরণ কি, বাঘেলখন্ড, বুন্দেলখন্ড, মালনা, হাজারিবাগ, আরো অনেক আছে, তার মধ্যে প্রধানগুলো আমি দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ক্ষয়প্রাপ্ত মালভূমি। ওই একই রকম ভাবে কোনো একটা উঁচু স্থান যেভাবে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয় সেভাবে ক্ষয়ে ক্ষয়ে
যখন তার উচ্চতাটা আমরা মালভূমির ক্ষেত্রে যেটা দেখেছিলাম 300 থেকে 600 মিটারের মধ্যে চলে আসে, তখন সেটাকে আমরা বলছি ক্ষয়প্রাপ্ত মালভূমি। উদাহরণ কি না ফিজেড মালভূমি। সমপ্রায় মালভূমি না প্রায় সমতল, ক্ষয় হতে হতে এতটাই নিচের দিকে চলে এসেছে যে 300 মিটারেরও প্রায় কাছাকাছি বা নিচের দিকে চলে এসেছে, কিন্তু তার মধ্যে মালভূমিরও বৈশিষ্ট্য রয়েছে, সেটার উপরিভাগটা উঁচু নিচু ঢেউ খেলানো, তখন সেটাকে আমরা বলবো সমপ্রায় ভূমি বা প্রায় সমতল হয়ে রয়েছে। এরপর আমরা নেক্সট ভাগে চলে আসবো, সেটা হচ্ছে সঞ্চয়জাত। সঞ্চয়জাত মানে সঞ্চয় হবে, অর্থাৎ কোনো কিছু জমবে এবং তার ফলে যখন সেখানে মালভূমি গড়ে উঠবে। যার এক্সাম্পল কি না প্রথমে আমরা দেখতে পাচ্ছি লাভা মালভূমি, এটা খুব ইম্পর্টেন্ট। ডেকান ট্র্যাপ, স্নেক প্লেটো, ইথিওপিয়ান প্লেটো, কিম্বারলে প্লেটো ইত্যাদি ইত্যাদি হচ্ছে এর উদাহরণ। তাহলে লাভা উদ্গীরণের ফলে তো আমরা জানি যে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। আবার লাভা উদ্গীরণের ফলে মালভূমিও সৃষ্টি হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। তার কারণটা হচ্ছে এখানে পাতলা যে লাভাটা বেরিয়ে আসে, এই লাভাটার মধ্যে অতটা গাঢ়ত্ব থাকে না, সেজন্য কি হয় এই মালভূমিগুলো সৃষ্টির একটা, ধরো এটা হচ্ছে ভূমিভাগ, ভূমিভাগের মধ্যে কোনো একটা ক্র্যাক বা ফাটল রয়েছে, সেই ক্র্যাক বা ফাটলের নিচে এখানে ম্যাগমা চেম্বার রয়েছে। তাহলে কি হবে, এই ম্যাগমা চেম্বার থেকে এই ম্যাগমাটা উপরে উঠে আসবে এবং উপরে উঠে এসে দু সাইডে পাতলা ভাবে আস্তে আস্তে স্তরে স্তরে সঞ্চিত হবে এবং সঞ্চিত হতে হতে এখানে যে মালভূমিটা সৃষ্টি করবে সেই মালভূমিটাকে আমরা বলছি লাভা মালভূমি। এক্ষেত্রে একটা টার্ম তোমাদের মনে রাখতে হবে, এক্ষেত্রে যে অগ্নুদ্গমটা হয়ে থাকে বিস্ফোরণ ছাড়া অগ্নুদ্গম হয়ে থাকে, যেটাকে আমরা বলছি বিদার অগ্নুদ্গম, ইংরেজিতে বলা হয় ফিসার ইরাপশন। তাহলে ফিসার ইরাপশন বা বিদার অগ্নুদ্গমের ফলে লাভা মালভূমি হয়ে থাকে। লাভা মালভূমি এক্সাম্পল ডেকান ট্র্যাপ, এটা অনেক সময় তো শর্ট কোশ্চেনে এসে থাকে। তাহলে ডেকান ট্র্যাপ দুটো শব্দ রয়েছে, একটা কি না ডেকান, DECAN। তাহলে সুইডিশ শব্দ ডেকানের অর্থ হচ্ছে দক্ষিণ, আর ট্র্যাপ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি। তাহলে সিঁড়ি কি রকম ভাবে আসে? সিঁড়ি ধাপের মতো আসে এরকম ভাবে। তাহলে সিঁড়ির ধাপের মতো যখন সৃষ্টি হচ্ছে কোথায় না ভারতের দক্ষিণ ভারতের দিকে, তখন সেটাকে আমরা বলছি ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি বা দাক্ষিণাত্যের সিঁড়ি। দাক্ষিণাত্যের মালভূমির এটা একটা অংশ। তাহলে সিঁড়ির মতো কেন সৃষ্টি হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে ডেকান ট্র্যাপ যখন সৃষ্টি হয়েছিল তখন যে অগ্নুদ্গমটা হয়েছিল, এই অগ্নুদ্গমটা কিন্তু কোনো একটা টাইমের হয়নি, এটা একটা বিস্তীর্ণ টাইম ধরে হয়েছিল। কোন সময় থেকে কোন সময় না ক্রিটেসিয়াস যুগ থেকে ইওসিন যুগ, অর্থাৎ 7 টু 13 কোটি বছর এই টাইমটার মধ্যে হয়েছিল এবং বিভিন্ন স্তরে স্তরে হয়েছিল। ধরো প্রথমে একবার অগ্নুদ্গম হলো, তারপরে বহু বছর অগ্নুদ্গম হলো না, তারপর আবার অগ্নুদ্গম হলো, আবার বহু বছর বন্ধ থাকলো, আবার অগ্নুদ্গম হলো। তার ফলে কি হবে, একটা স্তর তার উপর আরেকটা স্তর, তার ফলে কি হবে না কোনার দিকটা সিঁড়ির ধাপের মতো সৃষ্টি হবে, সেই জন্য এটার নামকরণ করা হয়েছে ডেকান ট্র্যাপ। নেক্সট আমরা চলে আসছি মরু মালভূমি, অর্থাৎ মরুভূমিতে যে বালি যখন উঁচু নিচু ভাবে যখন জমছে, যে কোনো মরুভূমি অঞ্চলে আমরা দেখতে পাবো, অস্ট্রেলিয়া, আরব, এই সমস্ত জায়গাতে। তারপর হচ্ছে তুষার। তুষার কি হচ্ছে না বহু যুগ ধরে আস্তে আস্তে তুষার সঞ্চিত হয়ে তুষারের উপরিভাগটা যখন আন্ডুলেশন বা ঢেউ খেলানোর মতো হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি তুষার মালভূমি। যেমন কুমেরু মালভূমি এটার একটা অন্যতম উদাহরণ। আর লাস্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাদদেশীয় বা পিডমন্ট। পাদদেশীয় অঞ্চল বলতে আমরা কি বুঝি, এটা একটা ছবি এঁকে দেখাচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা কোনো একটা পাহাড়, তাহলে এই পাহাড়ের এই অঞ্চলটা অর্থাৎ নিচের দিকের অঞ্চলটাকে আমরা বলছি পর্বতের পাদদেশ। তাহলে এই নিচের অঞ্চলে যখন ক্ষয় কার্যের ফলে যখন সেটা আস্তে আস্তে উঁচু নিচু ঢেউ খেলানো হয়ে মালভূমিতে পরিণত হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি পাদদেশীয় বা পিডমন্ট, অর্থাৎ পর্বতের পাদদেশে যে মালভূমিটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলছি পিডমন্ট মালভূমি, যার উদাহরণ হচ্ছে কলোরাডো মালভূমি। তাহলে এখানে আমরা মালভূমির শ্রেণীবিভাগটা শেষ করছি।